স্যার। হ্যাঁ, আসসালাম। মাহাতা হোসেন ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, সবাই ভালো আছো? হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যায়। আচ্ছা। হ্যাঁ, তোমাদের আমি বোধহয় আগেও বলেছি সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যে ডাক নামটা আছে সেই ডাক নামটা লিখবে। আর এরপরে যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা লিখবে। পুরো নাম লেখার কোনো দরকার নেই। আর একটা বিষয় মনে করিয়ে দিই যে ক্লাসটা আমি যে জুম ক্লাস নিচ্ছি আমি রেকর্ডিংটা অন করে দিয়েছি। পুরো ক্লাসটা রেকর্ডেড হবে। এরপরে আমি সেটা ভিডিও লিংকটা আমি তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে ক্লাস 10 এর যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। সেই ভিডিও লিংক থেকে ক্লাসটা তুমি যে আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি রিভিশন করে বারবার দেখতে পারবে। তো সেই জন্য সবাই তোমাদের নিজেদের আচার আচরণ কথাবার্তা কাজকর্মের ব্যাপারে সতর্ক থেকো। যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে আমি ক্লাসটা রেকর্ড করছি রেকর্ড বাটন অন করে রেখেছি। তো সুতরাং তোমাদের কথাবার্তা কাজকর্ম যেন সংযত হয়, ভালো হয়, পজিটিভ হয় সেই দিকে খেয়াল রাখবে। আর তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে ইংলিশ ফর টুডে বইটা একটু সামনে রাখো। যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসটা নেব। তো ইংলিশ ফর টুডে যে বইটা আছে আবারও বলছি সবাইকে তোমাদের যে টেক্সট বইটা আছে ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইটা সামনে রাখো। আমি প্যাসেজটা দেখাবো পিডিএফ ফাইল আকারে প্যাসেজটা করা আছে। সেই প্যাসেজটা দেখাবো এবং প্যাসেজটা আমি একবার সংক্ষেপে রিডিং করে একটু আলোচনা করে দেবো। এরপরে তোমাদের যেহেতু এটা তোমাদের প্রিটেস্ট পর্ব সুতরাং তোমাদের একটা রিভিশন ক্লাস নেব। ইতিমধ্যে তোমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে সিলেবাসে দেখলাম যে ইংলিশ ফর টুডে বইটা শেষ হয়েছে। তো শর্ট সিলেবাসে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোর উপরে কিছু মানে মডেল কোশ্চেন বা স্যাম্পল কোশ্চেন আলোচনা করব আমার ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসগুলোতে। তো এক্ষেত্রে তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে টেক্সট বই আছে ওই টেক্সট বইটা সামনে রাখলে ভালো হয়। প্যাসেজটা দেখার জন্য ইংলিশ ফর টুডে বইটা যেটা আছে বইটা সামনে রাখলে ভালো হয়। আর এখানে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে উপস্থিতি অনেক 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 আছে। এখানে সবাই একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো রেকর্ডেড ক্লাস বুঝতেই পারছো তোমার আচার আচরণ কথাবার্তা কাজকর্ম যেন পজিটিভ হয়। মানে আগে থেকে সাবধান করি সতর্ক করি। আর তোমাদের যে ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপেও এই ক্লাসের ভিডিও লিংকটা আমি দিয়ে দেবো। সেই ভিডিও লিংক থেকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা রিভিশন করতে পারবে ক্লাসটা বারবার দেখতে পারবে সমস্যা নেই। তো দেখা যাচ্ছে প্রায় আমি সহ প্রায় 41 জন স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। হ্যাঁ, মৌমিতা কিছু বলবে? যদি কিছু বলার থাকে তো আনমিউট করে বলতে পারো আর যদি কিছু বলার না থাকে মিউট করো। কিছু যদি বলার থাকে তাহলে আনমিউট করে বলতে পারো আর যদি কিছু বলার না থাকে মিউট রাখো। আর যেহেতু অনেকগুলো ক্লাস করেছো জুমে ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছো আমি জানি পার্সোনালি করেছো কলেজের ক্লাসও করছো। তো স্বাভাবিকভাবেই জুমের যে বেসিক নিয়ম কানুন কিভাবে মিউট করতে হয় কিভাবে আনমিউট করতে হয় এটা নিশ্চয়ই সবার জানা আছে। আবারও বলছি ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই ইংলিশ ফর টুডে বইটা একটু মানে সামনে রাখো লেসনটা দেখার জন্য বা প্যাসেজটা দেখার জন্য। এছাড়া আমার ওই পিডিএফ ফাইল করা আছে সেখান থেকে আমি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে সেই প্যাসেজটা দেখাচ্ছি। আর এখানে উপস্থিত স্যার আছে প্রায় 13। হ্যাঁ বলো। হ্যাঁ তানভীর বলো। স্যার আজকে স্ক্রিনটা একটু হ্যাঁ কিছু বললে? আজকে স্ক্রিনটা একটু ঘোলা দেখা যাচ্ছে। স্ক্রিনটা ঘোলা দেখা যাচ্ছে? না আমি তো তোমাদের স্পষ্টই দেখতে পাচ্ছি। এখানে যে নাম আছে মাহাতা হোসেন, তানভীর হাসান, রুদ্রদেব দত্ত, তমা, তারপর রাবিয়া, মৌমিতা, দীপ, সাদিয়া, মুনতাসির, মারুফ, রাশিদুন, অনামিকা, জুবায়ের, তাসনিম, মেহেদি, লামিয়া, রাউজা, আরিয়ান, তাসনিম, ইরফান, নওশিন, বুশরা, ফারহানা, অনন্যা। সুতরাং এখানে কিন্তু একটা বিষয় মনে রাখবে সেটা হলো যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ক্লাসগুলো খুব লিমিটেড ক্লাস।
তো সুতরাং ক্লাসগুলো খুব সিরিয়াসলি পড়তে হবে। এছাড়াও যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি উপস্থিতি একটু নামগুলো একটু পার্টিসিপেন্ট লিস্টে একটু দেখে নিই। এখানে প্রায় দেখা যাচ্ছে প্রায় 38 জন 39 জন হয়ে গেছে উপস্থিত আছে। আবারও বলছি, ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো। আর একটা কথা বলে রাখি, ক্লাসের শুরুতেই তোমাদের যে রাইটিং পার্টের যে এইচপি হবে, সেটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ, এই বুক ফেয়ার। এটা তোমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে বোর্ডের যে ইম্পর্টেন্ট সাজেশন আছে, সেই সাজেশনের মধ্যেও আছে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের এইচপি হবে এই বুক ফেয়ার। আবারও বলছি, তোমাদের এইচপি হবে এই বুক ফেয়ার। খাতায় লিখে রাখো, খাতা কলম রেডি রাখো, আর ইংলিশ ফর টুডে বইটা একটু সামনে রাখো। স্যার লেসন কত বের করব? আচ্ছা, 1 মিনিট, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবো। স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, সবাই খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে আছে। তোমাদের শর্ট সিলেবাসে আছে ইউনিট গুলো একটু বলে নেই। তোমাদের শর্ট সিলেবাসে আছে ইউনিট 3, 4, 5, ইউনিট 3, 4, 5, 7, 10, 11, অর্থাৎ ছয়টা ইউনিট আছে। তো এই 6টা ইউনিটের মধ্যে দেখা যাচ্ছে যে ইউনিট 10 লেসন 3। এই জন্য বললাম ইংলিশ ফর টুডে বইটা একটু সামনে রাখো। আমি তো এটা তো হচ্ছে আমার স্ক্যানিং করা কপি, তো স্ক্যান করা কপি। এটা হচ্ছে প্রীতিলতা সম্পর্কে। এই দেখা যাচ্ছে তানভীর? তানভীর কি শুনতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর বলছিলাম যে ইংলিশ ফর টুডে বইটা থাকলে, লেসনটা থাকলে তুমি আরো ভালো করে দেখতে পারতে। তো এখানে আচ্ছা, তোমাদের কি মানে প্রি-টেস্ট পরীক্ষার মানে রুটিন দিয়েছে, বা প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়েছে? একাডেমিক ক্যালেন্ডারে শুরু হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তোমাদের ওই অ্যাসাইনমেন্ট চলছে, তার সাথে সাথে প্রি-টেস্ট পরীক্ষারও একটা রুটিন দেবে বোধহয়। অ্যাসাইনমেন্ট তো স্যার আমাদের কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট বন্ধ আছে, ঠিক আছে। এখন এখানে দেখো, প্যাসেজটা একটু সংক্ষেপে বলছি, তারপর এটার ওই যে ডিটেলসে যে এমসিকিউ আছে, তারপর কোশ্চেন অ্যান্সার রাইটিং আছে, সেই দিকেও যাচ্ছি। তোমাদের যে ওই খাতা কলম আছে, একটু খাতা কলমটা রেডি রেখো। যে কোনো প্যাসেজটা আমাদের পড়া থাকলেও একবার রিডিং করে নেওয়া উচিত। রিডিং করে তারপর আমাদের যে কোনো অ্যান্সার করা উচিত। তো এখানে দেখো লেখা আছে যে Prithilata was born in Chittagong on 5 May 1911, অর্থাৎ প্রীতিলতা সেই চট্টগ্রাম শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 5ই মে। আমি একটু মানে দ্রুত যাচ্ছি, কারণ যেহেতু এটা তোমাদের রিভিশন ক্লাস 9-এও তোমাদের আলোচনা হয়েছে, ইংলিশ ফর টুডেতে ইতিমধ্যেই তো আলোচনা হয়েছে, সেই জন্য খুব ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একবার রিডিং করে যাচ্ছি। She was a meritorious student at Dr. Kostagi Government Girls School in Chittagong and Eden College, Dhaka. মেরিটোরিয়াস অর্থটা লিখে রাখতে পারো। মেরিটোরিয়াস মানে হচ্ছে মেধাবী। তো মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। এই যে স্কুলের নাম দেওয়া আছে, এটা চট্টগ্রামে, এবং ইডেন কলেজের ছাত্রী ছিলেন, ঢাকা। She finally graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. ডিস্টিংশন অর্থটা লিখে রাখতে পারো। ডিস্টিংশন শব্দের অর্থ হলো বিশেষ কৃতিত্ব। আমরা বলছি যেগুলো কঠিন শব্দ বা আনকমন শব্দ মনে হতে পারে, সেগুলোর অর্থ আমি বলছি, অর্থগুলো তুমি খাতায় লিখে রাখতে পারো। ডিস্টিংশন শব্দের অর্থ হচ্ছে বিশেষ কৃতিত্ব। তো সে ফিলোসফি বা দর্শন শাস্ত্রে সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বিশেষ কৃতিত্বের সাথে, যেটা কলকাতায় এই যে বেথুন কলেজ থেকে। In her college days, তার কলেজ জীবনে প্রীতিলতা was an activist in the anti-British movement. মুভমেন্ট অর্থটা লিখে রাখো। মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। তো প্রীতিলতা অ্যাক্টিভিস্ট অর্থটাও লিখতে পারো। অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ হচ্ছে কর্মী। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে এই যে এখানে অ্যাক্টিভিস্ট দেখাচ্ছে, অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। তো তিনি একজন মানে সক্রিয় কর্মী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। বুঝতে পারছো, সে 1911 সাল বা তার পরবর্তী কথা বলছে,
সেই ব্রিটিশ আমলের কথা বলছে। তো তখন যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের তিনি একজন কর্মী ছিলেন, তিনি একজন অ্যাক্টিভিস্ট বা একজন কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, সারা জীবন ব্যাপী, শি ড্রিমড অফ টু থিংস, তিনি স্বপ্ন দেখেছেন দুইটি জিনিসের তিনি স্বপ্ন দেখেছেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন অর্থটা লিখে রাখতে পারো। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য। আবারও বলছি, ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হলো বৈষম্য। আর জেন্ডার তো বুঝতে পারছো, নারী পুরুষ যেটা। তো নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্য, হ্যাঁ, বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে হলো বৈষম্য। আমরা বৈষম্য করি না, পার্থক্য করি, আলাদা করি। সেই পার্থক্য করা হচ্ছে ডিসক্রিমিনেশন। স্যার মুভমেন্ট মানে কি যেন বলছিলেন? হ্যাঁ তানভীর, হ্যাঁ, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। মুভমেন্ট মানে হলো আন্দোলন বা সংগ্রামকে বলা হচ্ছে প্রোটেস্ট। এমনিতে নর্মালি তো মুভমেন্ট হচ্ছে চলাচল করা, কিন্তু এখানে ব্রিটিশ অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট বলতে মানে মুভমেন্ট বিশেষ অর্থে বসেছে। এই মুভমেন্ট অর্থ হচ্ছে আন্দোলন বা সংগ্রাম। হ্যাঁ, তার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি বারবার বলছি, একটা বিষয় মনে রাখবেন, আমার ক্লাসের কিছু বৈশিষ্ট্য আছে। অধিকাংশ টিচার কিন্তু আলোচনার মাঝখানে প্রশ্ন করলে খুব বিরক্ত হয়। কি ব্যাপার, আমি আলোচনার মধ্যে কথা বলছো? তোমার যদি প্রশ্ন থাকে, আসলেই কোনো প্রশ্ন থাকে, তুমি প্রশ্ন করতে পারো। আমার আলোচনার মধ্যে তুমি প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, আমি আলোচনা থামিয়ে তোমার প্রশ্নের উত্তর দেবো। আর অধিকাংশ টিচার কিন্তু বলে যে আমি আলোচনা করছি, তারপর আলোচনা শেষে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। সেজন্য কোন টিচার কি চাচ্ছে সেটা জেনে বুঝে প্রশ্ন করবে। না হলে দেখা যাবে যে ওই টিচার মাইন্ড করছে যে কি ব্যাপার, আমার কথার মধ্যে সেখানে কথা বলছে। হ্যাঁ, বলো কি বলছো? হ্যাঁ, নওশিন বলো। স্যার আমাদের সেকশনের মনে হয় কয়েকজন একটু ওয়েটিং এ আছে, ওরা মেসেজ দিচ্ছে তো বারবার। না, আমি তো বেশ কয়েকটা অ্যাডমিট করে দিলাম। আমি তো প্রায় মনে করো যে প্রায় 10-12 বার অ্যাডমিট করেছি। আমার বর্তমানে যেমন এখানে পার্টিসিপেন্ট লিস্টে কোনো ওয়েটিং লিস্টে কেউ নেই। আমার ওয়েটিং রুমটা অন করা আছে, কিন্তু ওয়েটিং রুমে কেউ নেই। যেটা আমি সব 42 জন আছে এখানে, 42 ওয়েটিং রুমে কেউ অটো নেই। জয়েন দিয়ে দিন স্যার, তাহলে তো সমস্যা হয় না, বারবার অ্যাডমিট করা লাগে না। হ্যাঁ, ঠিক আছে, সেটা দেওয়া যায়, কিন্তু কথা হচ্ছে যে ওয়েটিং রুমে কেউ থাকতে হবে। তো আমি তো দেখছি অ্যাডমিটে কেউ নেই, মানে অ্যাডমিট করার মতো কেউ নেই। তো ওদের ঠিক মতো জয়েন হতে বলো আর কি। জুমে আবার ক্লাস করতে হলে মানে ইন্টারনেট স্পিডটা ভালো হতে হয়। স্পিড একটু কম হলে তোমার জয়েন হতে চায় না, দেখায় জয়েনিং, কিন্তু আসলে শেষে আর জয়েনিং হবে না। আচ্ছা, ওকে তো স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম যে মুভমেন্ট অর্থ আন্দোলন। এর পরের লাইনটা, যে সারা জীবন ব্যাপী তিনি স্বপ্ন দেখেছেন যে নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্য মুক্ত একটা সমাজ হবে। আরেকটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল। এটা কিন্তু কলোনি অর্থ কিন্তু বুঝতে হবে। কলোনি অর্থটা অনেকেই বোঝে না, COLONY। ওই কলোনি থেকে এসছে কলোনিয়াল। কলোনি শব্দের অর্থ হচ্ছে উপনিবেশ। এই উপনিবেশ শব্দের অর্থ হলো বিদেশি কোনো শক্তি বা বিদেশি কোনো জাতি এসে যখন নিজের দেশের কাউকে শাসন করবে, নিজের দেশটা শাসন করবে, সেই অঞ্চলটাকে তখন বলা হচ্ছে বিদেশি কলোনি। তো এই যে আমাদের ব্রিটিশরা এসে প্রায় 200 বছর শাসন করলো, তাহলে এই ভারতবর্ষ বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অংশটা কিন্তু আমাদের কলোনি ছিল। ব্রিটিশ জাতির একটা কলোনি ছিল। তো এই যে কলোনি ছিল বা এই যে কলোনিয়াল যে রুল, ঔপনিবেশিক যে শাসন, সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজের মাতৃভূমিকে মুক্ত করা, নিজের দেশটাকে মুক্ত করা, এটাও তার একটা স্বপ্ন ছিল। এই দুইটা তার স্বপ্ন ছিল। So she received combat training to fight against the British rule. Combat শব্দের অর্থ হচ্ছে যে আমাদের তার যে একেবারে যে যুদ্ধবিদ্যা বা যুদ্ধ কৌশল, সেই জন্য সেই যুদ্ধবিদ্যা বা যুদ্ধ কৌশলের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ তিনি অংশগ্রহণ করেছেন, সেই প্রশিক্ষণ তিনি নিয়েছেন, যেন সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। Soon after, Pritilata became the head teacher of নন্দকানন অর্পণা চারণ স্কুল ইন চিটাগাং, এবং খুব শীঘ্রই সে চট্টগ্রামের একটি বিদ্যালয়ের সে হেড টিচার বা প্রধান শিক্ষিকা হিসেবে তিনি নিযুক্ত হন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে she involved herself in সূর্য সেনস আর্মড রেসিস্টেন্স মুভমেন্ট। রেসিস্টেন্স অর্থটা লিখে রাখতে পারো। রেসিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ। আবারও বলছি, রেসিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ। তো সূর্য সেনের যে ব্রিটিশ বিরোধী
যে আন্দোলন, সেই প্রতিরোধ আন্দোলন, সেই প্রতিরোধ আন্দোলনের সাথে তিনি নিজেকে জড়িয়ে ফেললেন বা জড়ালেন। Sudra Sen was a famous anti-British movement organizer and activist in Chittagong area at that time. সেই সময়ে সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক, অর্গানাইজার মানে হলো সংগঠক ছিলেন এবং কর্মী ছিলেন, যে চট্টগ্রাম অঞ্চলে তিনি কাজ করতেন। In 1932 সালে সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি যে ইউরোপিয়ান যে সংঘ ছিল বা ক্লাব ছিল, সেই ক্লাবে তিনি একটা আক্রমণ পরিচালনা করার জন্য 1932 সালে তিনি একটা পরিকল্পনা করলেন। The club was well known for its notorious sign "Dogs and Indians not allowed." এখানে খেয়াল করে দেখো যে কতটা এই ভারতবর্ষ বা আমাদের দেশের মানুষকে কতটা ছোট করা হয়েছে। এখানে নটোরিয়াস অর্থটা লিখতে হবে। নটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত। ফেমাস মানে হলো বিখ্যাত, আর নটোরিয়াস মানে হলো কুখ্যাত। তো এই ইউরোপিয়ান ক্লাবটাতে একটা এই কুখ্যাত একটা মানে চিহ্ন ছিল, একটা সাইন ছিল, অনেকটা সাইনবোর্ডের মতো। সেখানে কথা ছিল ডগস এন্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়দের এই ক্লাবে কোনো অংশগ্রহণ করা যাবে না, তাহলে দেখতে পাচ্ছ যে ভারতীয় মানুষদেরকে সেখানে ডগস বা কুকুরের সাথে তুলনা করা হচ্ছে। তাদের নামটা কিন্তু দুইটা কিন্তু পাশাপাশি রাখা হয়েছে। তা এইভাবেই বিদেশিরা আমার যারা স্বজাতীয় বা আমার দেশীয়, তাদেরকে তারা অপমান করতো, অপদস্থ করতো এবং অন্যায়ভাবে তারা নির্যাতন করতো। সূর্য সেন অ্যাসাইন অর্থটা লিখে রাখতে পারো। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা। যেগুলো কঠিন শব্দ মনে হতে পারে বা আনকমন শব্দ মনে হতে পারে, সেই শব্দগুলোর অর্থ কিন্তু আমি বলছি। অর্থগুলো তুমি তোমার যে খাতা আছে, খাতা কলম রেডি রেখো, খাতায় অর্থগুলো লিখে রেখো। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা। তো সূর্য সেন প্রীতিলতাকে নিযুক্ত করেছিলেন টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club. তো সেই ইউরোপিয়ান ক্লাব, যেটা বিদেশি ক্লাব ব্রিটিশদের দ্বারা পরিচালিত, সেই ক্লাবে আক্রমণ পরিচালনা করার জন্য 10 থেকে 12 জনের একটা দল তৈরি করে প্রীতিলতাকে সেখানে দায়িত্ব দিলেন যে তুমি একটা নেতৃত্ব দেবে, এই দলের নেতৃত্ব দেবে এবং এই ক্লাবে তুমি আক্রমণ চালাবে। দ্য রেড ওয়াজ সাকসেসফুল। রেড শব্দের অর্থ হচ্ছে অভিযান। এই অভিযানটা সফল ছিল, তারা সফলভাবে আক্রমণ চালালেন। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান failed to get out of that club. কিন্তু আক্রমণ চালানোর পর প্রীতিলতা সে একজন মানে পুরুষের মতো একটা পোশাক পরে তিনি আক্রমণ চালিয়েছিলেন। তো তিনি সেই ক্লাব থেকে বেরিয়ে আসতে তিনি সক্ষম হন নাই। তো নিজের মাতৃভূমির জন্য মানুষের আত্মত্যাগ দেখো। she committed suicide by taking potassium cyanide to avoid arrest. তো এই গ্রেফতার এড়ানোর জন্য সে পরবর্তীতে তার কাছে যে পটাশিয়াম সায়ানাইড ছিল, এই রাসায়নিক দ্রব্য তিনি গ্রহণ করেন। তো এটা বুঝতেই পারছো, এটা গ্রহণ করার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানতেন যে ব্রিটিশদের হাতে যদি তিনি গ্রেফতার হন তাহলে তার মৃত্যু নিশ্চিত। সুতরাং তাদের হাতে মানে গ্রেফতার হওয়ার আগেই তিনি নিজের জীবনটি উৎসর্গ করেছেন তার দেশের জন্য, তার মাতৃভূমির জন্য। She proved that women can work like men. তা তিনি কিন্তু প্রমাণ করেছেন যে একজন মহিলা হয়েও তিনি কিন্তু একজন পুরুষের মতো তিনি উৎসর্গ করতে পেরেছেন, আত্মদান করতে পেরেছেন। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. এবং ব্রিটিশ যে উপনিবেশিক শাসন, সেই শাসন মুক্ত হতে হলে শুধু পুরুষরা না, মহিলাদেরকেও বা নারীদেরকেও পুরুষদের মতো জীবন ত্যাগ করতে হবে, জীবন দান করতে হবে। এটা কিন্তু তিনি তার জীবন দান করে কিন্তু প্রমাণ করেছেন। Her dream came true, এবং তার স্বপ্ন সেই সময় তো সফল হয় নাই, কিন্তু পরবর্তীতে আমরা জানি 1947 সালে কিন্তু ব্রিটিশরা কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয় এবং ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়। তো তার সেই স্বপ্নটা পরবর্তীতে কিন্তু তার স্বপ্ন সফল হয়েছিল। The British rule came to an end, though she could not see it during her lifetime. During শব্দের অর্থ হচ্ছে সময়, আর দো মানে হচ্ছে যদিও। তো ব্রিটিশ যে ব্রিটিশ শাসন শেষ হয়েছিল, যেটা বললাম 1947 সালে, এবং সে তার জীবনকালে সে এটা দেখে যেতে পারে নাই, কিন্তু তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু
অবশেষে বাস্তবায়িত হয়েছে। তো এভাবে আমাদের একটা প্যাসেজ মানে বাংলা অর্থ সহ ভালোভাবে একবার রিডিং পড়ে তারপর আমাদের যে আইটেম আছে সেই আইটেম গুলোতে আমাদের প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, কারো বুঝতে সমস্যা আছে কোন শব্দের অর্থ? যেগুলো কঠিন শব্দ অর্থ বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি প্রশ্নের এই যে টেস্টিং আইটেম গুলো আছে সেই টেস্টিং আইটেম গুলোতে যাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে ১ নম্বর এমসিকিউ। জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এখানে দেখো, এখানে লেখা আছে যে দ্য ওয়ার্ড মুভমেন্ট রেফার্স টু। মুভমেন্ট শব্দের অর্থ বলেছিলাম আন্দোলন। আন্দোলন। তাহলে হ্যাঁ, তোমাদের কাছে একজন বা দুইজন বলো কি মনে হচ্ছে যে এখানে এই ৪ টা অপশন আছে, এটা কি হতে পারে? মুভেবল, স্টপ, অ্যাজিটেশন, শেক। আমার কাছে এডুকেশন মনে হয়। স্যার মুভেবল হবে। না, এখানে স্যার মুভে এক হবে স্যার। হ্যাঁ, এখানে না, মুভেবল তো হচ্ছে যেটাকে মুভ করানো যায়, যেটাকে নড়াচড়া করানো যায়, সেটা হচ্ছে মুভেবল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা যেটা বললো, একজন বলেছে সেটা হচ্ছে অ্যাজিটেশন। অ্যাজিটেশন অর্থ হচ্ছে একটা একটা মানসিক চাপ বা মানসিক উত্তেজনা। এখন আমরা যখন মুভমেন্ট আন্দোলন থাকে তখন কিন্তু আমাদের রক্ত গরম থাকে, আমাদের কিন্তু শরীরে কিন্তু একটা উত্তেজনা থাকে। তো এই এজিটেশন শব্দের অর্থ হচ্ছে যে মনের যে একটা রাগ বা ওই একটা উত্তেজনা, সেটাকে বলা হচ্ছে, বা ক্ষোভ এটাকে ক্ষোভ থেকেই কিন্তু বিক্ষোভ হয়। তো সেই এজিটেশন কিন্তু সেই অর্থে প্রকাশ করে। ক্ষোভ হতে পারে, তারপর এটা উত্তেজনা হতে পারে, মনের একটা রাগ হতে পারে, মনের একটা চাপা ক্ষোভ হতে পারে, সবই কিন্তু এই এজিটেশন শব্দ দ্বারা প্রকাশ পায়। তো সুতরাং আমাদের ৪ টা অপশনই দেখতে হবে, দেখে সবচেয়ে ভালো যে অপশনটা সেই অপশনটাই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো খাতা কলম রেডি রেখো। আর মনে করে দিচ্ছি যে এখানে প্রায় উপস্থিত আছে প্রায় আমি সহ ৪৩ জন, 43 উপস্থিত আছে। স্যার হ্যাঁ, বলো। স্যার স্টপ মানে কি? হ্যাঁ, স্টপ মানে হচ্ছে বিরতি, সাময়িকভাবে থেমে যাওয়া। বুঝতে পেরেছো? ক্ষান্ত দেওয়া। স্যার বুঝছি। আচ্ছা, এরপরে বি নম্বর বলছে ইউরোপিয়ান ক্লাব ড্যাশ ইন্ডিয়ান। অপশনগুলো তো দেখতেই পাচ্ছ, একটু অপশনগুলো যদি তোমরা দুই একজন বলো তাহলে আমি একটু আলোচনা করতে ভালো হয়। এখানে ডিফিটেড হবে না, ডিফেন্ডেড হবে না, অনার্ড হবে না, ডিসরেসপেক্টেড হবে। এই ৪টার মধ্যে কোনটা হতে পারে? তোমার কাছে কি মনে হয় কোনটা হবে? ডিসরেসপেক্টেড। ডিসরেসপেক্ট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অনেক সুন্দর বলেছো। রেসপেক্ট হচ্ছে সম্মান করা, আর ডিসরেসপেক্টেড মানে হচ্ছে অসম্মান করা। তো একটু আগে দেখলে ইউরোপিয়ান ক্লাব কিভাবে ভারতবর্ষ বা ওদের দেশীয় মানুষকে অপমান করতো। তো ডিসরেসপেক্টেড হচ্ছে অপমান করা। তো ইউরোপিয়ান ক্লাব বা সংঘ তারা কিন্তু ভারতীয়দের অপমান করতো, ডিসরেসপেক্ট করতো। হ্যাঁ, ঠিক আছে। বারবার বলছি খাতা কলম রেডি রেখে উত্তরগুলো একটু লিখে নিও আর কি। এরপরে বলছে যে দ্য ওয়ার্ড রেট ইন দ্য প্যাসেজ ইজ এ, এই যে রেট শব্দটা যে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, রেট শব্দটা কি অর্থে ব্যবহার করা, মানে প্যাসেজে কি অর্থে বসেছে? নাম না? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, তোর উত্তরটা ঠিক আছে। আহ, এখানে কিন্তু এই যে দেখো, যে এখানে কিন্তু দেখা যাচ্ছে তো নাকি প্যাসেজে দ্য রেড ওয়াজ সাকসেসফুল। তার রেড অর্থ অভিযান চালানো না? অভিজাত, হ্যাঁ। এখন কথা হচ্ছে কি, রেড শব্দটা কিন্তু, হ্যাঁ ইমরান, রেড শব্দটা কিন্তু নাউন হিসাবে বসতে পারে, আবার ভার্ব হিসাবে বসতে পারে। তো এই যে দ্য রেড ওয়াজ সাকসেসফুল, এখানে রেডটা কি, নাউন নাকি ভার্ব? স্যার নাউন। হ্যাঁ, অবশ্যই নাউন। কারণ কারণ সাবজেক্ট হিসাবে যখন, সাবজেক্ট হিসাবে যখন বসেছে, আমরা জানি যে একটা বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউন বসতে পারে, সেই জন্য এই রেড কিন্তু এখানে নাউন। তো প্যাসেজে যেহেতু নাউন হিসেবে বসেছে, সুতরাং এটা প্যাসেজ অনুযায়ী নাউনই দিতে হবে। তো ঠিক আছে, অ্যান্সারটা ঠিকই বলেছো, যে সি এর এই যে নাউন, ৪ নম্বরটা যে নাউন, এটাই হবে। এরপরে দেখো ডি নম্বর প্রশ্নটা লেখা আছে যে হোয়াট ডিড প্রীতিলতা প্রুভ বাই হার অ্যাক্টস। তার যে কাজকর্ম, সেই কাজকর্ম দিয়ে প্রীতিলতা কি প্রমাণ করেছে, কোন বিষয়টাকে তিনি প্রমাণ করেছেন? এই ৪টার কোনটা হতে পারে? ৪টা অপশন দেখো, দেখতেই পাচ্ছ। দেখে বলো যে ৪টার মধ্যে কোনটা হতে পারে।
স্যার 4 নাম্বারটা হবে স্যার। 4 নাম্বারটা। আচ্ছা, তানভীর হাসান শুধু তানভীর হাসানই উত্তর দিচ্ছে বারবার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে তাদের যে জীবন উৎসর্গ করা, উইমেন হ্যাভ দ্য রাইট টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, অর্থাৎ এছাড়া উইমেন ক্যান কন্ট্রিবিউট ইন ডুইং গ্রেট জব, এটাও কিন্তু আমাদের কিন্তু মানে প্যাসেজের যে মূল থিম, সেটা আমাকে 4 থেকে আমাদের 3 নম্বর উত্তরটা কিন্তু বেটার মনে হচ্ছে, যে মহিলারাও তারা বড় বড় কাজকর্ম বা মহৎ কাজকর্মে কিন্তু তারা যথেষ্ট অবদান রাখতে পারে। উইমেন হ্যাভ দ্য রাইট টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, হ্যাঁ তাদের জীবনটা উৎসর্গ করার অধিকার আছে। তো এইসব ক্ষেত্রে আমাদের প্যাসেজের যে থিম, সেই থিম থেকে আমার কাছে মনে হয় যে 3 নম্বরটাই বেস্ট অ্যান্সার, যে উইমেন ক্যান কন্ট্রিবিউট ইন ডুইং গ্রেট জব, অর্থাৎ মহান কাজকর্ম। এখানে জব বলতে মহান কাজকর্ম বোঝাচ্ছে গ্রেট জব। তা মহিলারাও বড় কাজকর্মে অবদান রাখতে পারে, মনে করো দেশ স্বাধীন করা, দেশকে শত্রুমুক্ত করা, এসব ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করতে পারে, অবদান রাখতে পারে। এই যে অবদান রাখা, এই কন্ট্রিবিউট শব্দটা কিন্তু অন্য অপশনে নাই। তো সেই জন্য এটাকে কিন্তু বেটার মনে হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে দ্য ফ্রেজ কাম টু অ্যান এন্ড মিনস, এই ফ্রেজটা যেন শব্দগুচ্ছ, কাম টু অ্যান এন্ড মানে নিঃশেষ হওয়া বা শেষ হওয়া, এটা টু কোনটা? ফিনিশ নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ফিনিশ, অর্থাৎ মানে শেষ হওয়া। টু ফিনিশ মানে শেষ হওয়া, সমাপ্ত হওয়া, সেটাই ঠিক আছে। এফ এ বলছে দ্য ওয়ার্ড অ্যাসাইন মিনস, অ্যাসাইন শব্দের অর্থ কি অর্থে বসেছে? প্যাসেজে বলছিলাম অ্যাসাইন। অ্যাসাইন হচ্ছে নিযুক্ত করা, কাউকে কোনো দায়িত্বে নিযুক্ত করা। তাহলে 4টার মধ্যে কোনটা হতে পারে? স্যার 2 নাম্বারটা। স্যার 2 হবে, গিভ রেসপন্সিবিলিটিস। গিভ রেসপন্সিবিলিটিস, মানে দায়িত্ব দেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অপশন গুলো কিন্তু বেশ কাছাকাছি দিচ্ছে। কারণ দেখো 3 নম্বরে লেখা আছে টেক ডিউটিস, এটা হচ্ছে নিজের দায়িত্ব নেওয়া। একটা নিজের দায়িত্ব নেওয়া, আর একটা হচ্ছে দায়িত্বে কাউকে নিযুক্ত করা, দায়িত্ব দেওয়া। তো দুইটার কাছাকাছি দিয়েছে অপশন। এখানে গিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ কাউকে কোনো দায়িত্ব দেওয়া দেওয়া সেটাই হচ্ছে অ্যাসাইন, মানে কাউকে দায়িত্বে নিযুক্ত করা। হ্যাঁ, ঠিক আছে। জিনল বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, 4টার মধ্যে কোন কথাটা সঠিক নয়? হ্যাঁ, 4টা অপশন দেখো, 4টা অপশন দেখে কোনটা স্যার কোনটা মনে হয় স্যার যে 2 নাম্বার হইতে পারে স্যার। স্যার 2 স্যার 2 নাম্বার হবে স্যার। প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যান্টি ব্রিটিশ অ্যাক্টিভিস্ট, তিনি ব্রিটিশ বিরোধী একজন কর্মী ছিলেন না, এবং একজন স্কুলের টিচার ছিলেন না। হবে না তো। সেটা তো প্যাসেজ অনুযায়ী ইমরান, এটা তো প্যাসেজে তো বলা হয়েছে ব্রিটিশ বিরোধী কর্মী ছিলেন এবং তিনি একজন, এখানে ইনকারেক্টটা বলতে হবে তো, হ্যাঁ ইনকারেক্ট। হ্যাঁ, যেটা প্যাসেজ অনুযায়ী সঠিক নয়, যেটা প্যাসেজ অনুযায়ী সঠিক নয়। তাহলে এখানে স্যার 4 ছাড়া তো আর কিছু দেখতেছি না স্যার, মানে যে প্রীতিলতা ওয়াজ was assassinated, হ্যাঁ, অ্যাসাসিনেটেড অর্থ অর্থ জানা আছে তো? অ্যাসাসিনেটেড, হ্যাঁ, অ্যাসাসিনেটেড অর্থ হচ্ছে মানে গোপনে হত্যা, গুপ্ত হত্যা করা। তো তাকে কিন্তু মানে গোপনে কিন্তু হত্যা করা হয়নি, সে কিন্তু নিজেই কিন্তু নিজের জীবন আত্ম উৎসর্গ করেছে। ওই যে কমিট সুইসাইড, তিনি কিন্তু নিজে আত্মহত্যা করেছেন। তো প্যাসেজে তো কোনো মানে গোপন হত্যার কথা বলা হয়নি, সে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন বা উৎসর্গ করেছেন। এই জন্য এই 4 নম্বরটা, প্রীতিলতা ওয়াজ অ্যাসাসিনেটেড মানে গোপনে হত্যা করা আর কি। তো তাকে কিন্তু গোপনে হত্যা করা হয়নি, এখানে বলা হচ্ছে যে গোপনে হত্যা করা হয়েছে। তো এই জন্য এটা হচ্ছে যে, হ্যাঁ এটা 4 নম্বরটা হবে, যে প্রীতিলতা ওয়াজ অ্যাসাসিনেটেড, এটা কিন্তু ইনকারেক্ট। প্যাসেজ অনুযায়ী যেহেতু এটা সঠিক না, সুতরাং আমাদের এটাই কিন্তু হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এমসিকিউ বুঝতে কারো সমস্যা আছে, যে কেন হলো, কি কারণে হলো? একটু হার্ড না স্যার। আচ্ছা, না স্যার। হ্যাঁ একটু তো একটু প্রশ্নগুলো হয়তো মানে বিভিন্ন টেস্ট পেপার থেকে কালেকশন করেছি। প্রশ্নগুলো একটু একটু হাই লেভেলের প্রশ্ন। নর্মাল তো তোমরা মডেল কোশ্চেন থেকে প্র্যাকটিস করো, কিন্তু আমাদের প্রশ্নগুলো একটু যদি টেকনিক্যাল প্রশ্ন হয় বা কৌশলগত প্রশ্ন হয়,
তাহলে প্র্যাকটিস করলে আমাদের এই যে বোর্ড পরীক্ষায় ভালো হয়, এসএসসি এইচএসসি তে আমাদের একটু হাই লেভেল প্র্যাকটিস করা থাকলে বোর্ডের কোশ্চেন অ্যান্সার করা বা উত্তর করা অনেক সহজ হয়, ইজিলি অ্যান্সার করা যায়। আচ্ছা, এরপরে তোমাদের এই যে কোশ্চেন অ্যান্সার দেখো, কোশ্চেন অ্যান্সারের ব্যাপারে আমি আলোচনা করতে করতে সাহায্য করব। এখানে আমি প্রশ্ন উত্তর লেখার 3টা প্রধান নিয়ম দিয়েছিলাম, 3টা প্রধান নিয়ম আবার একটু মনে করিয়ে দিচ্ছি। যে প্রশ্নের সাবজেক্ট এবং মেইন ভার্বকে ব্যবহার করে উত্তর লেখা শুরু করতে হবে। 2 নম্বর নিয়মটা বলেছিলাম, সেটা হলো যে প্রশ্নটা যেই টেন্সে আছে উত্তরটা সেই টেন্সেই লিখতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথম প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, তা সুতরাং উত্তরটা কিন্তু পাস্ট টেন্সেই লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। আর তারপরে 3 নম্বরটা ছিল যে একটা উত্তরও যেন, তোমার প্রশ্নের উত্তরে একটা উত্তরও যেন 5টা হোক 5টা, 6টা হলে 6টা, কোনো একটা উত্তরও যেন প্যাসেজের সাথে সম্পূর্ণ মিলে না। একটা ওয়ার্ড হলেও যেন তুমি পরিবর্তন করে লেখো, চেঞ্জ করে লেখো, সেই দিকে খেয়াল করতে হবে। তো এখন প্রথম প্রশ্ন করেছে যে হোয়াট ডিড প্রীতিলতা চেরিশ ইন হার মাইন্ড। চেরিশ অর্থটা লিখে রাখো। চেরিশ শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা, মনে 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 একটা ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করাকে বলা হচ্ছে চেরিশ। এখন সে বলছে উল্লাস করা হয় না স্যার? হ্যাঁ, বুঝলাম না। উল্লাস করা অর্থ হয় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই অর্থ হতে পারে, কিন্তু এখানে এখানে যে অর্থে বসেছে সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা করা, তার স্বপ্ন কি ছিল, আকাঙ্ক্ষা কি ছিল। তাহলে এক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে প্রীতিলতা, সুতরাং প্রীতিলতাকে ব্যবহার করতে হবে। আর মেইন ভার্ব হচ্ছে চেরিশ, এই চেরিশ শব্দটাই ব্যবহার করতে হবে। অন্য কিছু যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু উত্তরটা কিন্তু পারফেক্ট হচ্ছে না। একটা কথা বলে রাখি, কোশ্চেন অ্যান্সার রাইটিং এ কিন্তু এসএসসি এবং কি এইচএসসি, আমি নিজেও ঢাকা বোর্ডের এক্সামিনার, এসএসসি এবং এইচএসসি তে কিন্তু কোশ্চেন অ্যান্সারে ফুল মার্কস দেওয়ার নিয়ম আছে। অর্থাৎ একদম উত্তরটা যদি নিখুঁত হয়, পারফেক্ট হয়, একেবারে 10-এ 10 দেওয়া যাবে, মানে হাফ নম্বরও বা 1 নম্বরও কাটার কোনো নিয়ম নেই। তাহলে সেক্ষেত্রে পারফেক্ট অ্যান্সার করতে হলে প্রশ্নের সাবজেক্ট এবং ভার্বকে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রীতিলতা ব্যবহার করবো, আর যেহেতু পাস্ট টেন্সে আছে এই জন্য চেরিশের পাস্ট টেন্স করে দেবো। এই জন্য খাতা কলমে লিখো কিন্তু যে প্রীতিলতা চেরিশড, চেরিশের সাথে ইডি হবে। প্রীতিলতা চেরিশড ইন হার মাইন্ড, এই পর্যন্ত লেখো। প্রীতিলতা চেরিশড ইন হার মাইন্ড। এখন তার শব্দ কি ছিল, এই যে শব্দের কথা কিন্তু লেখা আছে, এই যে শি ড্রিমড অফ টু থিংস, এটা তার স্বপ্ন ছিল। তাহলে প্রীতিলতা এখানে আমরা ড্রিম ব্যবহার না করে যারা নকল করবে বা কপি করবে তারা লিখবে ড্রিমড। আর যখনই ড্রিমড লিখবে তখন আমরা এক্সামিনার হিসেবে বুঝে গেলাম যে সে কিন্তু নিজে থেকে লিখছে না, সে কপি করছে বা নকল করছে। তো সেক্ষেত্রে প্রশ্নে চেরিশ ব্যবহার করা হয়েছে, আমরা চেরিশটি দেব। প্রীতিলতা চেরিশড ইন হার মাইন্ড, তারপরে যুক্ত করতে পারো দ্যাট দিয়ে। আমি দেখাচ্ছি যে প্যাসেজের সাহায্য নেব কিন্তু কপি হবে না। প্রীতিলতা চেরিশড ইন হার মাইন্ড দ্যাট, দ্যাট এখানে এ সোসাইটি আছে, এ সোসাইটি আছে, আমরা দেব যে তার সমাজ, হার সোসাইটি। হার মানে হলো তার। তা প্রীতিলতা চেরিশড ইন হার মাইন্ড দ্যাট হার সোসাইটি, হার সোসাইটি হবে, হওয়া অর্থে আমরা উইল বি যেটা আছে সেটার পাস্ট টেন্স হবে, উইল বি পাস্ট হবে উড বি। তা চেরিশড ইন হার মাইন্ড দ্যাট হার সোসাইটি উড বি ফ্রি, হার সোসাইটি উড বি ফ্রি from gender discrimination. Our society would be free from gender discrimination. অর্থাৎ তার সমাজটি হবে নারী পুরুষের বৈষম্য মুক্ত। And her motherland would be free, মানে হবে, and her motherland would be free from British colonial rule. তাহলে খেয়াল করে দেখছো আমরা এখানে অনেকগুলো শব্দ কিন্তু সোসাইটি, জেন্ডার ডিসক্রিমিনেশন, মাদারল্যান্ড, ব্রিটিশ কলোনিয়াল রুল, এই শব্দগুলো কিন্তু প্যাসেজ থেকে নিচ্ছি, প্যাসেজের সাহায্য নিচ্ছি, শব্দ নিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু নিজের থেকে আমরা এখানে দিলাম, দ্যাট দিয়ে যুক্ত করলাম, তারপর তার সমাজ হবে, তা হওয়া অর্থে আমরা জানি উইল বি, সে উইল বি যেহেতু পাস্ট টেন্স, তা উইল বি পাস্ট আমরা উড বি লিখেছি। আর এই থেকে, থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করেছি। তা এরকম মাঝে মাঝে একটা দুইটা তিনটা শব্দ নিজে থেকে দিয়েছি, বাকি শব্দগুলো কিন্তু আমরা প্যাসেজ থেকে নিচ্ছি। প্যাসেজ থেকে শব্দ নেওয়া যাবে কিন্তু সম্পূর্ণ লাইনটা কপি করা যাবে। উত্তরটা আমি আবারও বলছি, অ্যান্সারটা মিলিয়ে নাও। প্রীতিলতা চেরিশড, প্রীতিলতা চেরিশড ইন হার মাইন্ড
that her society would be her society would be free from gender discrimination, and her motherland would be free from British colonial rule. এটা আমি দেখাচ্ছি যে মানে প্যাসেজের সাহায্য নিয়ে উত্তরগুলো লিখবো, কিন্তু কোনো নকল হবে না, কোনো কপি হবে না। এক্সামিনার দেখলে বুঝবে যে হ্যাঁ নিজে থেকে বানিয়ে নিচ্ছে। আচ্ছা, প্রথম উত্তরটা বোঝা গেল যে অ্যান্সারটা কিভাবে লেখা উচিত বা কিভাবে করা উচিত। জি স্যার। আচ্ছা, একটা বিষয় মনে রাখবে যে হ্যাঁ সবচেয়ে তো ভালো হয় যে একেবারে তুমি প্যাসেজে থেকে কোনো সাহায্যই নেবে, সবগুলো শব্দ নিজে থেকে বানিয়ে। এখন বাংলাদেশে শুধু তোমাদের না, বাংলাদেশে শতকরা 99% 99% ছাত্রছাত্রীর ভোকাবুলারি শর্টেজ আছে, অর্থাৎ ইংরেজি শব্দ খুব কম জানে, খুব কম পারে। তো সেই ক্ষেত্রে প্যাসেজের থেকে শব্দ আমাদের নিতে হবে, প্যাসেজ থেকে শব্দ নিতে হবে। মাঝখানে একটা দুইটা বা তিনটা শব্দ নিজে থেকে দিয়ে প্যাসেজ থেকে শব্দ নিয়ে উত্তরটা বানাতে হবে। একেবারে সম্পূর্ণ নিজের শব্দ ব্যবহার করে লেখা, এটা কিন্তু মানে শতকরা 99% স্টুডেন্টের পক্ষে সম্ভব হবে না। একেবারে কোনো শব্দই প্যাসেজ থেকে নেব না, সব সিনোনিম দিয়ে নতুন করে বানাবো, এটা লেখা আসলে প্রায় সবার জন্য অসম্ভব হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্যাসেজ থেকে সাহায্য নেব, কিন্তু সম্পূর্ণ কপি করব, সম্পূর্ণ মানে 100% কপি করব। আচ্ছা, এরপরটা দেখা যাচ্ছে হোয়াট ডাজ প্রীতিলতাস অ্যাক্টিভিটি প্রুভ। এখানে খেয়াল করে দেখো ডাজ ব্যবহার করা হয়েছে, যেহেতু ডাজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সে উত্তরটা লিখতে হবে, মানে তার যে এই যে কাজকর্ম বা অ্যাক্টিভিটি সেটা কি প্রমাণ করে। সেটা কি প্রমাণ করে সেটা তো আমরা বুঝতে পারছি, আমরা প্রমাণ করে যে নারী পুরুষে কোনো বৈষম্য নেই। আগে তাহলে আমরা প্রশ্নের সাবজেক্ট এবং ভার্বটা লিখি, তাহলে সাবজেক্ট হচ্ছে প্রীতিলতাস অ্যাক্টিভিটি। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস থাকলে তার সাথে পরের যে শব্দটা আছে ওই শব্দ সহ পুরোটা সাবজেক্ট, শুধু প্রীতিলতা এখানে সাবজেক্ট নয়, প্রীতিলতা সাবজেক্ট নয়, এখানে প্রীতিলতাস অ্যাক্টিভিটি এটা পুরোটা সাবজেক্ট। তাহলে প্রীতিলতাস অ্যাক্টিভিটি এটা সাবজেক্টটা লেখো। তারপর মেইন ভার্ব কিন্তু প্রুফ, টেন্সটা খেয়াল রাখতেই হবে, বারবার বলছি। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর প্রীতিলতাস অ্যাক্টিভিটি এটা থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। তাহলে প্রীতিলতাস অ্যাক্টিভিটি প্রুফস। হ্যাঁ, কিছু বলছিলে? স্যার জুমের এই মিটিংটা মনে হয় আর 2 থেকে 3 মিনিট আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দরকার হলে নেক্সট ক্লাসে আবার এখান থেকেই শুরু করবো, দরকার হলে এখান থেকে আবার আলোচনা শুরু করবো। তো ক্লাসটা তো রেকর্ড থাকছেই, সুতরাং এটা রেকর্ডেড ক্লাস। এটা তো আমার যে ভিডিও লিংক দিয়ে দেবো, ফেসবুক গ্রুপে তোমাদের ভিডিও লিংক দিয়ে দেবো, ওখান থেকে ক্লাসটা দেখতে পারবে, রিভিশন করতে পারবে। হ্যাঁ, আমি কোশ্চেন আনসার সবগুলো আলোচনা করবো, দরকার হলে নেক্সট ক্লাসে নেব। তো প্রীতিলতাস অ্যাক্টিভিটি এখানে আমাদের প্রুফস হবে, খুব সাবধান। এই একটা এস যদি না দাও, এস না দিলে পুরো একেবারে 2টা নম্বর কাটা যাবে, পুরো একেবারে 0 পাবে। তো প্রীতিলতাস অ্যাক্টিভিটি প্রুফস, তারপরে যুক্ত করবো দ্যাট দিয়ে। নরমালি কোশ্চেন অ্যান্সার রাইটিং আমাদের দ্যাট দিয়ে আমরা বাক্যাংশ যুক্ত করি। তো প্রীতিলতাস অ্যাক্টিভিটি প্রুফস দ্যাট, তার যে